আপনারা এখন মহাশ্বেতা দেবীর গল্প বায়েন এটি শুনবেন। তার আগে বলি, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মনসৃজন স্টাডিতে। ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, মনসৃজন স্টাডির সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ছোট্ট একটা কথা আপনাদের উদ্দেশ্যে, আপনারা আপনাদের পছন্দের মতো গল্প, কবিতা পাঠ এবং অন্যান্য আলোচনা পাবেন এই চ্যানেলে। আপনারা যারা ছাত্রছাত্রী আছেন এবং সাহিত্যপ্রেমী মানুষ আছেন, আপনারা কী শুনতে চান এবং কী বিষয়ের উপরে ভিডিও বানাই এরকম চান, আমাকে অবশ্যই জানান। আমি সেই বিষয়ে আমার সাধ্যমতো বানানোর চেষ্টা করব। শুরু করছি গল্প বায়েন, মহাশ্বেতা দেবী। ভগীরথ যখন খুব ছোট, তখন ওর মা চণ্ডীকে বায়েনে ধরেছিল। বায়েনে ধরবার পরে চণ্ডীকে সবাই গা ছাড়া করে দিল। বায়েনকে মারতে নেই, বায়েন মারলে গায়ের ছেলে পিলে বাঁচে না, ডাইনে ধরলে পুড়িয়ে মারা যায়, বায়েনে ধরলে তাকে বাঁচিয়ে রাখতে হয়। তাই চণ্ডীকে সবাই গা ছাড়া করে রেলের ধারে চালা তুলে দিল। ভগীরথ বড় হয়েছে অন্য মার কাছে, অন্য মার আদরে অনাদরে। নিজের মা কাকে বলে ভগীরথ জানে না, শুধু মাঠের ওপারে ছাতিম গাছের নিচে একটা চালাঘর দেখেছে, শুনেছে এখানে চণ্ডীবায়েন একলা থাকে। কখনো মনেও হয়নি চণ্ডীবায়েন কারো মা হতে পারে। দূর থেকে দেখেছে ঘরের মাথায় লাল ন্যাকড়ার ধ্বজা, মাঝে মাঝে দেখেছে উদ্ভ্রান্তের মতো ধান ক্ষেতের আল ধরে চোচ্চের চষা দুপুরে লাল কাপড় পরে কে যেন লাঠি দিয়ে কিন বাজাতে বাজাতে মজা পুকুরের দিকে যাচ্ছে, পেছনে একটা কুকুর। বায়েন যখন যায় তখন কিন বাজিয়ে সাড়া দিয়ে দিতে দিতে যায়। বায়েন যদি কোনো ছোট ছেলে বা যুবা পুরুষকে দেখে, তখনই চোখের দৃষ্টিতে তাদের শরীর থেকে রক্ত শুষে নিতে পারে। তাই বায়েনকে একলা থাকতে হয়। বায়েন যাচ্ছে জানলে যুবা বুড়ো সব পথ ছেড়ে সরে যায়। শুধু একদিন ভগীরথ তার বাবা মলিন্দরকে বায়েনের সঙ্গে কথা বলতে রেখেছিল। চক্ষু লামা ভগীরথ, ওর বাবা ধমকে বলেছিল। চক্ষু লামা ভগীরথ, ওর বাবা ধমকে বলেছিল। বায়েন পা টিপিটিকে পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছিল। ভগীরথ এক পলক দেখেছিল পুকুরের জলে লাল কাপড়, তামাটে মুখ, জটা বাঁধা চুল। দেখেছিল দুই চোখে কি ক্ষুধিত দৃষ্টি, যেন ভগীরথকে চোখ দিয়ে খেয়ে ফেলবে। না, ভগীরথের মুখের দিকে চায়নি বায়েন। ভগীরথ যেমন করে কালো জলে বায়েনের লাল ছায়া দেখেছিল, বায়েনও ঠিক তেমনি করেই ভগীরথের ছায়াটিকে দেখেছিল। ভগীরথ শিউরে উঠে চোখ বুজেছিল, বাবার কাপড় চেপে ধরেছিল। কেন এসেছিস? ভগীরথের বাবা হিসিয়ে উঠেছিল। মোর মাথায় তেল নাই বঙ্গাপুত্র, ঘরে কেরোচিনি নাই, একলা মোরে ডর লাগে গো। বায়েন কাঁদছিল, চণ্ডী বায়েন। জলের উপরে ওর ছায়া চোখে জল পড়েছিল। কেন শনিবার বারে ডালা দেয় নাই? শনিবার ডোমপাড়ায় একজন বাইরে ডালা দিয়ে যায়। চাল ডাল লবণ তেল নিয়ে গিয়ে ছাতিম গাছের কাছে রেখে, ছাতিম গাছের সাক্ষী রেখে বায়েনের বারের ডালা দিলাম গো বলে ছুটে চলে আসে। কুকুর খেয়ে দিলে টাকা নিবি? টাকালে আমায় কি জিনিস বিজবে? দেব, আমি কিনে দেব, তুই এখন যা। আমি একলা থাকতে পারি না। তবে বায়েন হলি কেন? যা বলছি। ভগীরথের বাবা পুকুর পাড় থেকে একদলা কাদা তুলেছিল। গঙ্গাপুত্র, এই টোকাটা কি? একটা বিশ্রী গালি দিয়ে ভগীরথের বাবা কাদার দলাটা ছুঁড়ে মেরেছিল। তখন পালিয়ে গিয়েছিল চণ্ডী বায়েন। বাবা, তুমি বায়েনের সঙ্গে কথা বললে? ভীষণ ভয় পেয়েছিল ভগীরথ। বায়েনের সঙ্গে কথা বললে তার মৃত্যু অবধারিত। ভগীরথের মনে হয়েছিল ওর বাবা মরে যাবে, আর বাবা মরে যাওয়ার কথা ভাবলেই ভগীরথের মনে হতো মাথায় বুঝি বাজ ভেঙে পড়ল। বাপ মরলে সৎ মা যে তাকে তাড়িয়ে দেবে তাতে সন্দেহ নেই। এখন বায়েন বটে, কিন্তু ও তোর মা।
বাবা আশ্চর্য গম্ভীর গলায় কথাটা বলেছিল। গলার কাজটা গেলা আটকে গিয়েছিল ভগীরথের। মা? বাইন কারো মা হয়? মানুষ মা হয়, বাবা হয়, ছেলে হয়, মেয়ে হয়, বাইন কি মানুষ? বাইন তো মাটি খুঁড়ে মরা ছেলে বের করে, আদর করে, দুধ খাওয়ায়। বাইনের দৃষ্টিতে একটা গোটা গাছ অবধি চচ্চড়িয়ে শুকিয়ে যেতে পারে। ভগীরথ তো একটা জলজীবন্ত ছেলে। ভগীরথ ভেবে পায়নি। আগে মানুষ ছিল, তোর মা ছিল। তোমার বউ? আমার বউ। মরিন্দর কি ভেবে যেন নিঃশ্বাস ফেলেছিল। বলেছিল, তোরে সব বলে যাব ভগীরথ, তোর কোনো ভয় লাই। ভগীরথ অবাক হয়ে ওর বাবার দিকে চেয়ে আল হাঁটছিল। মরিন্দর গঙ্গাপুত্রের গলায় একটা স্বর, ও এমন স্বর ও কখনো শোনেনি। শুধু ডোম নয়, ওরা শ্মশানের ডোম। এখানে শ্মশানে এখন মিউনিসিপ্যালিটি শুধু একজন ডোম থাকতে দেয়। ভগীরথরা বাঁশবেতের কাজ করে, সরকারি মুরগি খোয়ারে কাজ করে, ময়লা ফেলে সারমাটি করে। একা মলিন্দর ছাড়া ও অঞ্চলে কোনো ডোম নাই সই করতে জানে না। নাম সই করতে জানে না। সেই জন্য মলিন্দর কিছুদিন আগে মহকুমার লাশঘরে কাজ পেয়েছে। সরকারি কাজ, মলিন্দর গঙ্গাপুত্র। লিখে 42 টাকা মাইনে নেবার কাজ। ভগীরথ জানে বাবা মাঝে মাঝে বেওয়ারিশ মরা চুন আর ব্লিচিং পাউডারে পচিয়ে হাড় বের করে। যদি গোটা মানুষ হাড় নয়তো খুলি নিদেন পক্ষে পাঁজরটা খাঁচাটা পাওয়া যায়, তাহলে অনেক লাভ। সরকারবাবু কলকাতার হবু ডাক্তারদের কাছে খুলি, হাড় কঙ্কাল মোটা লাভে বেচে দেয়। বাবাকে 10-15 জাপ দেয়, তাতেই বাবা খুশি। এই উপরি টাকা সুদে খাটিয়ে খাটিয়ে বাবা কয়েকটা শুয়োর কিনেছে। মরিন্দার গায়ে পিরান পরে, পায়ে জুতো পরে, মহকুমা যায়। পাড়ায় সম্মানী মানুষ। সেই মলিন্দর চোখ লাল করে অনেকক্ষণ চণ্ডীবায়নের ঘরের উপরে গেরুয়া আকাশের কপালে এতটুকু একটা সিঁদুর ফোটার মতো লাল ন্যাকড়ার নিশানটুকুর দিকে চেয়েছিল। বিড়বিড় করে বলেছিল, আধারে ডর খায়, অন্ধকারে থাকতে লাড়ত, তারই বিধাতা বায়েন করে ছাড়ল। এখন মলে বায়েনে শান্তি পায়, কিন্তু বায়েন নিজে না মরে তো কেউ ওর জান নিতে লাড়বে, জানু ভাব। খুব দুঃখ না পেলে মলিন্দর একথা বলে না। কে মানুষকে বায়েন করে বাবা? বিধাতা। মলিন্দর ভালো করে চেয়ে দেখেছিল ভগীরথের আশপাশ দিয়ে দুপুর রোদে কোনো ছায়া চলছে কি না। বায়েনদা ঠিক হাটবাজারের ফুল, গোলাপ, মাখনবালার মতো নানা ছলাকলা জানে। ধরো কোনো ছোট ছেলেকে বায়নে নিতে চায়, সে যখন হেঁটে যাবে চারদিক রোদে পুড়লেও তার মুখে ঠিক ছায়া থাকবে। অদৃশ্য হয়ে বায়েন আঁচলের ছায়া ধরে ছেলেকে আড়াল করে নিয়ে যাবে। ছেলেটা মরে গেলে কেউ যদি দোষ দেয়, তাহলে বায়েন মুচকি হেসে বলবে, তা কি জানবো বল, খড় রোদ দেখে একটু ছায়া দিতে গেলাম, তা তোমার খোকাটা জেনি ননির পুতুল, একটু তাতে মরে গেল। ভগীরথের আশেপাশে কোনো ময়লা গন্ধ ওঠা লালচে আঁচলের ছায়া দেখতে না পেয়ে মলিন্দর যেন নিশ্চিন্ত হয়েছিল। বলেছিল, তোর কি ভয় বাপ, তোর কোনো অনিষ্ট করবে না। তবু ভগীরথ ভরসা পায়নি। শুধু ওই দিকে মন চলে গিয়েছিল ওর। ধান খেতে যাক, গরু নিয়ে যাক, কেবল মনে হতো রেল লাইন ধরে ছুটে চলে যায় ওখানে, গিয়ে দেখে আসে একলা থেকে থেকে বায়েন কীরকম ভয় পায়। দেখে আসে বায়েন মাথায় তেল মেখে চুলের জল কেমন করে চৈতি বাতাসে শুকোয়। যেতে পারতো না ভগীরথ, ভয় পেত। মনে হতো যদি আর না ফিরতে পারে কোনো দিন, যদি ওখানেই ভগীরথকে একটা গাছ করে, একটা পাথর করে রেখে দেয় বায়েন। কয়েকদিন ভগীরথ শুধু চেয়ে দেখতো ছাতিম গাছ আর চালাঘরের মাঝামাঝি আকাশটা যেন কার কপালের মতো। সেই কপালে এক ফোঁটা সিঁদুর টিপের মতো লাল ন্যাকড়ার নিশানটা কখনো স্থির হয়ে থাকে, কখনো দোলে। মনে হতো ছুটে চলে যায় একবার,
আর পাছে ছুটে যায় সেই ভয়ে উল্টো দিকে ছুটে ভগীরথ বাড়ি চলে আসতো। আশ্চর্য, বায়েনের ছেলে বলে ওকে কেউ হেনস্থা করতো না, বরঞ্চ বেশি খাতির করতো। বায়েনের ছেলেকে খাতির করলে বায়েন সে কথা জানতে পারে, সে ভালো খাতির দেখায়, তার কচিকাঁচা ভালো থাকে। যে দুধছাই করে তার ঘরে শুধু মরতেই থাকে ছেলেপুলে। ভগীরথের এখনকার মাও কিছু বলেনি। সতীনের ছেলের উপরে ওর অনুরাগ আছে, না বিরাগ, দেশ না ভালোবাসা, তার কোনোটাই ও কোনোদিন প্রকাশ করেনি। তার প্রধান কারণ ওর নিজের ছেলে নেই। গৈরবী আর সৌরভী দুটো মাত্র মেয়ে। পুত্র সন্তান না থাকলে স্বামীর উপরে জোর থাকে না। তাছাড়া এখনকার মার ওপরের ঠোঁট ফাঁক মারি বের করা। বাড়ি থেকে বেরোতে চায় না জসিম, বলে কোন মুখ দেখাতে যাব শিব বলো দেখি। মুখ মোটে বুঝে না জি, কানলেও মনে হয় মাগি হাসতেছে। দেখো গঙ্গাপুত্র, মলে পরে মুখখানা গামোছা দিয়ে ঢেকে দিও, জানলু, নইলে মানুষ বলবে দাঁতি ডমনি চলল। জসি শুধু কাজ করে, ঘরনিক হয়ে, ভাত রাঁধে, কাঠ কুড়োয়, গোবর চোপড়া দেয়, শুয়োর তাড়ায়, মেয়েদের মাথার উকুন বাছে। ভগীরথকে বাপ বলে কথা বলে, খেতে এসো বাপ, লাইতে যাও বাপ, যেন ওদের মধ্যে কুটুমের সম্পর্ক। বায়েনের ছেলেকে যত্ন আত্তে না করলে বায়েন তার মেয়ে দুটোকে বান মেরে দিতে পারে। জসি জানে, আরও জানে একদিন ভগীরথের ভাতের উপরেই তাকে নির্ভর করতে হবে। মাঝে মাঝে মাড়ি বের করে ও সভয়ে গালে হাত দিয়ে বসে থাকে। কে জানে ভর দুপুরে বায়েন ওর মেয়ে দুটোর কথা মনে করে মাটি দিয়ে পুতুল গড়ছে কিনা, বান ফুটছে কিনা। তখন জসিকে যত কুৎসিত তার চেয়েও কুৎসিত দেখায়। অনেক দুঃখে মলিন্দর ডোমপাড়ায় সবচেয়ে কুৎসিত মেয়েটিকে সাঙা করেছে। কয়েকটা গায়ের ডোমপাড়ায় সবচেয়ে সুন্দরী মেয়েটি বায়েন হয়ে যাবার পর মলিন্দর আর রূপসী মেয়ে দেখতে পারে না। মলিন্দর বউকে নাকি খুব ভালোবাসত। হয়তো সেই ভালোবাসার কথা মনে করেই একদিন মলিন্দর ভগীরথকে চণ্ডী বায়েনের কথা বলল। দুজনে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল, মলিন্দরের হাতে মাংসের পোটলা। এই এক আশ্চর্য দুর্বলতা মলিন্দরের, নিজের হাতে পালা শুয়োরগুলোকে ও কাটতে পারে না। শুয়োর পোষে বড় করে, তারপর কাটবার দরকার হলে গোটা শুয়োরটা কাউকে বেচে দেয়। যে কেনে সে মলিন্দরকে একটু মাংস দেয়। একটু গাছের ছোঁয়ায় বসি, একটু গাছের ছোঁয়ায় বসি, যেন 13 বছরের ছেলের অনুমতি নিল মলিন্দর। বটগাছের গুড়িতে হেলান দিয়ে বসল। ভগীরথ জিজ্ঞেস করল, এখান হতে ডাকাতটা যায় নাকি বাপ? ভগীরথ এখন বুনিয়াদি স্কুলে যায়। এই সরকারি স্কুলের দেয়ালে ওদের মাস্টারমশাই এক সময় দেয়াল পত্রিকা লিখিয়েছিলেন ছেলেদের দিয়ে। নিচে হরফগুলি লিখে এনেছিলেন। ভগীরথ সেগুলি কালি দিয়ে ভরেছিল। সেই লেখাটি পড়ে ভগীরথ জানতে পেরেছে 1955 অচ্ছুত আইনের পর থেকে আর ওরা কেউ অচ্ছুত নয়। জেনেছিল ভারতীয় সংবিধান বলে একটা জিনিস আছে, তার প্রথমেই একটা মৌল অধিকারের কথা স্পষ্ট করে লেখা আছে, তারা নাকি সবাই সমান। দেওয়াল পত্রিকাটা এখনও টাঙানো আছে, কিন্তু ভগীরথ জানে সহপাঠীরা বা মাস্টাররা ওদের একটু দূরে বসাই পছন্দ করেন। এই স্কুলে অন্য জাতের ছেলেরা নেহাত গরিব বা অপারক না হলে আসে না। আসবে কেন, এখন চারিদিকে স্কুল। যা হোক, ভগীরথ এখন একটু অন্যরকম ভাষায় কথা বলে। মলিন্দর ওর কথা শুনতে ভালোবাসে ও ভগীরথের পাশে প্রায়ই ওর নিজের এক অযোগ্য বাপ বলে মনে হয়। ভগীরথ ডাকাতদের কথা জিজ্ঞাসা করল। এখন এই সোনাডাঙ্গা, পলাশী, ধুবুলিয়া জায়গায় জায়গায় সন্ধ্যায় ট্রেনে ডাকাতি খুব বেড়ে গিয়েছে। ডাকাতি সবাই করে বলতে গেলে, ভদ্রলোক, গরিব ছাত্র, হকার, কলোনির বাসিন্দে, পাকা বাড়ির মালিক, নানা রকম পরিচয় তারা বাইরে দেয়, কামরায় ওঠে, তারপর ঠিক সময় চেন টেনে ট্রেন থামিয়ে দেয় অন্ধকারের মাঠে। অন্ধকার থেকে শেথোরা আসে,
তারপর সবাই মিলে যা পারে নিয়ে থুয়ে মেরে ধরে চম্পট দেয়। বিশেষ করে এই বটগাছটা সন্ধ্যের পর বড় ভয়ের হয়ে উঠেছে। তাই ভগীরথ ডাকাতের কথা জিজ্ঞেস করল। মলিন্দর কিন্তু সে কথা বিশেষ গায়ে মাখল না। শূন্য মাঠের দিকে চেয়ে চেয়ে আকাশে ও মাঠে কি যেন খুঁজল, তারপর বলল, আমি আগে নিমায়া নিদয়া ছিনু জানলু বাপ, তোর মা ছিল তুষু তুষু, খ্যানেকে কান্ত, বিধেতার বিচার। যেন ভগবানই একদিন ডোমপাড়া এসে পাশা উল্টে দিলেন। চঙ্গী হয়ে গেল বায়েন, নিষ্ঠুর নির্দয় শিশু হন্তা, আর মলিন্দর হয়ে গেল তুষুপ্রাণ। হতেই হবে। একজন যদি অমানুষ হয়, মানুষের ধরাছোঁয়ার বাইরে অলৌকিক জগতের অদৃশ্য দরজা খুলে ঢুকে যায়, তাহলে আরেকজনকে মানুষের মতো মানুষ হতেই হবে। ভগীরথ এই সময় বুঝতে পারল ওর বাবা ওকে কিছু বলতে চায়। ভগীরথ একটু আশ্চর্য হলো। সেই একদিন বাবা বায়নের সঙ্গে কথা বলেছিল আর বলেনি, আজ আবার বায়নের কথা কেন? তোরে সব বলে যাই। মলিন্দর ভগীরথের হাত চেপে ধরল, বলল, ভয় কি? সবাই জানে, আর তুই তোর মায়ের বৃত্তান্ত জানবি না? ওরা গঙ্গাপুত্র, ওরা ডোম। মলিন্দর বাঁশ বাইত, কাঠ কাটত, আর চঙ্গীর ছিল কাঁচা ভাগাড়ের কাজ। ওর বংশগত উত্তরাধিকার এই গ্রামের উত্তরে বিলের ধারে বটগাছের কাঁচা ভাগাড়। 5 বছর নিচে শিশু মরলে এখন পোড়াতে হয়, তখন সবাই পুঁতি দিত। ওই ভাগাড়ে চণ্ডীর বাবা খন্তা দিয়ে গর্ত খুঁড়ত, কাটা গাছ দিয়ে গর্ত ঢেকে রাখত, শেয়াল তাড়াত, হই হই হইয়া। ওর প্রমত্ত কণ্ঠের ভয়ঙ্কর ডাক রাতে বিরেতে হরদম শোনা যেত। শুধু মদ আর গাঁজা খেত চণ্ডীর বাবা। আর শনিবার একটা ডালা হাতে গায়ে বেরোতো, বলতো, আমি আপনাগো সেবক গো, আমি গঙ্গাপুত্র, আমার ডালাটা দিয়ে দেন গো। সবাই ওকে ভয় পেত। ওর চোখ থেকে একটা ছোট ছেলে মেয়েকেও সরিয়ে রাখত। একটাও কথা না বলে ওকে ভিক্ষে দিয়ে চলে যেত। একদিন একটা ফর্সা মেয়ে, কটা চোখ, লালচে চুল এসে দাঁড়িয়েছিল। বলেছিল, আমি চঙ্গী, অমুক গঙ্গাপুত্রের বেটি, বাপ মরে গেল, বাপের ডালা এখন মোকে দেন। বাপের কাজ তুই করবি? করব। তোকে ভয় লাগে না? মোর ভয় ডর নাই। এই ভয় ডরের কথাটা চণ্ডী বুঝতে পারত না। ছেলে মেয়ে মরলে মা বাপ কাঁদে, সে শোকের অর্থ বোঝা যায়, কিন্তু মরাকে কি কেউ বাড়িতে ধরে রাখে? না, রাখতে পারে। তার সৎকার করাটা তো চণ্ডীর কাজ, ওর জীবিকা। এতে ভয়ের কি আছে? নিষ্ঠুরতাই বাকি। যদি থাকে, সেও তো বিধাতার নিয়ম। সে নিয়ম তো গঙ্গাপুত্ররা তৈরি করেনি। তবে তাদের এত ঘৃণা করে কেন মানুষ? কেন ভয়? এই চণ্ডীকে মলিন্দর বিয়ে করেছিল। তখনও মলিন্দর সরকারবাবুর সঙ্গে হাড় বেচার কাজ করত। গোভাগাড়ে হাড় থেকে সার হয়, যে হাড়েরও দাম আছে। হাতে পয়সা ছিল মলিন্দরের, বুকে সাহস। রাতে মাঠ দিয়ে চেঁচাতে চেঁচাতে ও ফিরত। কিসি কো নেহি ডরতা, হাম আগুন খাতা, কিসি কো নেহি ডরতা। সন্ধেবেলা লণ্ঠন হাতে একা চণ্ডীকে বটগাছতলায় ঘুরতে দেখে ও বলেছিল, এই তু আধারে ডরিস না? না, হাম আগুন খাতা জানিস? চণ্ডীর হাসি দেখে মলিন্দর খুব অবাক হয়েছিল। সেই বৈশাখেই ও চণ্ডীকে বিয়ে করে। আরেক বৈশাখে চণ্ডীর কোলে ভগীরথ এসেছিল। চণ্ডী ভগীরথকে কোলে নিয়ে একদিন কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল। বলেছিল, মুখে ওরা ঢেলা মেরে দিল। গঙ্গাপুত্র বলল, আমার নজর মন্দ। কে ঢেলা মারল? লাও, তাকে কি তু মারবা? ঢেলা মারল কেন? মলিন্দর উঠোনে বেড়া পুঁততে পুঁততে প্রায় নাচতে শুরু করেছিল চটকার আগে। আমার বউকে ঢেলা মারে কে? কার এত আস্পর্ধা? গালাগালি দিতে শুরু করেছিল মলিন্দর। চণ্ডী ওর দিকে কিছুক্ষণ নির্বিশেষে চেয়ে বসেছিল। তারপর বলেছিল, মোর মন চায় না গঙ্গাপুত্র, খন্তা ধরতে মন চায় না, কিন্তু বিধাতা ই কাজ মুখে দিয়ে করাবে, তা আমি কি করব বল? চণ্ডী আশ্চর্য হয়ে ঘাড় নেড়েছিল। নিজের হাত পা দেখেছিল। ওর বংশে ভাই, কাকা, দাদা থাকলে বংশের কাজ করত, কিন্তু কেউ নেই। ওরা সেই আদিম যুগের শ্মশানের দাস।
যখন হরিশ্চন্দ্র চাড়াল হয়েছিল তখন চণ্ডীদের পূর্বপুরুষ ওকে কাজ শিখিয়েছিল। আবার যখন হরিশ্চন্দ্র রাজা হলেন তখন শশাগড়া পৃথিবী ওর, দান করতে লাগলো ভারে ভারে। মোদের কি ব্যবস্থা? সেই আদিম গঙ্গাপুত্র রাজসভায় ফাটিয়ে জিজ্ঞাসা করেছিল, ওদের কানের ভেতরে রাবণের চিতা শস্য করে, তাই ওরা প্রতিটি কথাই চেঁচিয়ে বলে, ধীর কণ্ঠ শুনতে পায় না। কিসের ব্যবস্থা? বামুন গাইবলদ পাবে, সন্ন্যাসীর নিত্য ভিক্ষা। মোদের কি ব্যবস্থা? মোদের কি দিলে? পৃথিবীর সকল শ্মশান দিলাম। কি দিলে? শশাগড়া পৃথিবীর সকল শ্মশান তোমাদের দিলাম। দিলে? দিলাম দিলাম দিলাম। তখন সেই আদি গঙ্গাপুত্র দুই হাতে তুলে ভীষণ নেচেছিল, উল্লাসে বলেছিল, হাঁ, মোরা সকল শ্মশান পেয়েছি গো, সকল শ্মশান পেয়েছি। এই পৃথিবীর সকল শ্মশান মোদের। সেই মানুষটির বংশের একজন হয়ে চণ্ডী কেমন করে জাতকর্মে লাথি মারত, মারলে যে সে দেবরসে পড়ত না তার ঠিক কি। অথচ চণ্ডীর ভীষণ ভয় করত ইদানিং। খন্তা দিয়ে গর্ত খুঁড়ে ও মুখ ফিরিয়ে নিত। গর্তে কাটা ঝোপ চাপা দিলেও ওর ভয় যেত না। মনে হতো যে কোনো সময় মুখে আগুন নিয়ে একটা শেয়াল বটগাছের মতো বড় বড় থাবা দিয়ে মাটি খুঁড়তে শুরু করবে। ভগবান ভগবান ভগবান। চণ্ডী গুনগুন করে কাঁদত, এক ছুটে চলে আসতো বাড়ি, ঘরে বাতি জেলে বসে থাকতো আর ভগীরথের দিকে চেয়ে ঠাকুরকে ডাকত। সেই সময় চণ্ডী সব সময় কামনা করত গ্রামের প্রতিটি শিশু যেন অখণ্ড পরমাণু নিয়ে বেঁচে থাকে, কেননা আগে তার যে দুর্বলতা ছিল না, এখন সেই দুর্বলতা হয়েছে। ভগীরথের কথা মনে করে ওর প্রতিটি শিশুর জন্য কষ্ট হয়, নিদারুণ কষ্ট হয়। যদি বটতলায় বেশি সময় থাকতে হয়, ওর বুক দুধে টনটন করে। মুখ নিচু হলে ও গর্তে খোঁড়ে। ও বাপকে মনে মনে দোষ দেয়, মেয়েকে কেন সে এই নিষ্ঠুর কাজে প্রতি করে গেল। আপনারা অন্য মানুষ দেখে লাও, মোর মন উঠে না। চণ্ডী কথা বলেছিল একদিন, কিন্তু ওর কথা কেউ কানে নেয়নি। মলিন্দর ওর কথা বিশেষ বুঝতো না, কেননা অন্য মানুষ যাদেরকে ভয় পায়, ঘৃণা করে, সেই অসুচি শবদেহ হাড় চামড়া নিয়েই ওর জীবিকা। চণ্ডীর কথাবার্তা শুনে ও বলতো, ধুস, যত মিছা ডর। চণ্ডী বেশি কাঁদলে বলতো, তো মানির বংশে তো কেউ নাই, কে আসবে শুনি? এই সময় সেই নিদারুণ ঘটনাটা ঘটেছিল। গ্রামে বেড়াতে এসেছিল মনিন্দরের এক জ্ঞাতি বোন। তার মেয়েটাকে কদিন চণ্ডীর নেওয়াটা হয়েছিল। গ্রামে সেবার খুব বসন্ত হচ্ছে। চণ্ডীরা কোনোদিন টিকে নেয় না, শীতলাতলায় যায়। ননদের মেয়েটিকে কোলে নিয়েছিল চণ্ডী। ননদকে নিয়ে পুজো দিয়ে এসেছিল শীতলাতলায়। রেল লাইনের ধারে বিহারি কুলিরা যখন কাজ করত, ওরা একটি শীতলা থান বসিয়ে গেছে। সেখানে পাকাপাকিভাবে বিহারি পুরোহিত থাকেন একজন। কয়েকদিন পরে সেই শিশুটি কি আশ্চর্য, মায়ের দয়ায় মারা গেল। চণ্ডীর বাড়িতে নয়, অন্যত্র। কিন্তু মেয়ের মা বাবা, পিসি কাকা সবাই বলতে লাগলো, চণ্ডী ওকে নিয়েছে। আমি? হ্যাঁ গো তুমি। আমি লয় গো, আমি লয়। চণ্ডী ওদের সমাজে মেয়ে পুরুষকে নিয়ে দিকে চেয়ে সকাতরে বলেছিল, হ্যাঁ তুমি। কখনো না। চণ্ডী সাপের মতো ফুঁসে উঠেছিল, বলেছিল, আমা হতে কারো মন্দ হবার লয়, জানো? আমি কারো বংশ? ভীরু কুসংস্কারে অন্ধ মানুষ ভীতু চোখে নামিয়ে ফিসফিস করে বলেছিল, টুকনিকে মাটি দিবার কালে তোমার বুক হতে দুধ মাটিতে পড়ল কেন? হ্যাঁ রে বোকা সমাজ। চণ্ডী কিছুক্ষণ ঘৃণা ও বিস্ময় সকলের দিকে তাকিয়েছিল, তারপর বলেছিল, ঠিক আছে, পিতৃপুরুষের সাপ মুখে লাগুক, ডর করি না। ও কাজ ছেড়ে দিলাম আজ হতে। কাজ ছেড়ে দিব? যা, যে বীরপুরুষ সব পত্তরা দেগা। মোর মনই কাজ বহুদিন লাই। গঙ্গাপুত্র গভর্নমেন্টের ঘরে সরকারি কাজ পাবে, এই কাজে আমি মরতে যাব কেন? সমাজে সকলকে বোবা করে দিয়ে চণ্ডী ঘরে চলে এসেছিল। মলিন্দরকে বলেছিল, কাজ যেখানে সীতা ঘর মিলে না, সীতা চলে যাব। উড়া মুখে কি বলে তা জানো? মলিন্দর চণ্ডীকে ঠাট্টা করে অবস্থায় সহজ করে নেবার জন্য স্বভাবসিদ্ধ চেঁচিয়ে এসে বলেছে, কি বলে ওরা? তো বায়ন হয়েছিস বলে মলিন্দর আর্তনাদ চেপে নিয়েছিল। কি বললো? মলিন্দর একই ভয়ঙ্কর কথা উচ্চারণ করলো। চণ্ডী কাঁপতে কাঁপতে শুরু করেছিল বাঁশের খুঁটি ধরে। উত্তেজনায় দুঃখের আগে চতুর্গুণ চেঁচিয়েও বলেছিল, ঘরে বংশধর রইতে কেউ উবাক্য মুখে লায়,
আমি ঘরের ছেলে ফেলে মরা ছেলেকে দুধ দেই, মরা ছেলে নিয়ে সোহাগ করি, আমি বাইন। চুপ! মলিন্দর ওকে ধমক দিয়ে উঠেছিল, কেননা তখন ভরদুপ। এ সময় মানুষের কুকথা দুঃসংবাদ বাতাসের মুখে ধায়। এ সময় মাথায় তেল, পেটে ভাত না থাকলে মনে ভয়ঙ্কর হিংসে, রাগ, আক্রোশ সহজে ধুইয়ে ওঠে। মলিন্দর ওর সমাজের লোকেদের স্বভাব চরিত্র জানত। আমি বাইন লই গো, আমি বাইন লই। চঞ্জির কান্না চিল ছো মেরে বাতাসে পৌঁছে দিয়েছিল। বাতাস নিমেষে সে কান্নার খবর ঈশান কোণে অগ্নি আকাশের সবকটা কোণে ছড়িয়ে দিয়েছিল। ওই একবার কেঁদেই চুপ করে গিয়েছিল চঞ্জি, আর কোনো কথা বলেনি। মলিন্দরকে নাকি বলেছিল, মোরা আধারে চলে যাই। কোথা যাবে? পলাবা? কোথা জানি না। চঞ্জি মলিন্দরের কাছে এসে ভগীরথকে কোলে নিয়ে বলেছিল কাছে শুয়ে এসো, বুকে মাথা রাখি। বলেছিল, মুখ বড় ডর লাগছে, পিতৃপুরুষ কাজকর্ম না বলে এলাম, ঠিকই ডর লাগছে। এতদিন তো ডরি নাই, আজ যেমন ডর লাগছে। তোমাকে আর দেখব না, ভগীরথকে আর দেখতে দিবে না ভগবান। এই কথাটা বলে মলিন্দর চোখ মুছল, বলল, এখন মনলায় বাপ, সেদিন ভগবান উর মুখ দিয়ে কথাটা বলিয়েছিল, জানল। তারপর চণ্ডী কয়েকদিন আচ্ছন্ন হয়ে বসে থাকছিল, অল্প কাজকর্ম করে, আর ভগীরথকে কোলে নিয়ে বসে থাকে, গান গায়। ঘরে খুব ধুনো জ্বালে, পিদিম জ্বালে, আর মাঝে মাঝে কান পেতে শোনে। একটানা 2 মাস খুব ভালো কেটেছিল, আর চণ্ডীকে ডাকতে আসেনি কেউ, আর দরকার হয়নি। খুব শান্তিতে ছিল ওরা সেই কটা দিন। চণ্ডী খুব শান্ত হয়ে গিয়েছিল। বলেছিল, এই কাঁচা কচিদের অন্য ব্যবস্থা হতে হয়। এই ব্যবস্থা খুব মন্দ ব্যবস্থা হবে, দিকে দিকে হচ্ছে। চণ্ডী বলতো, ভালো করলাম কি মন্দ করলাম কে বলে দিবে? দেখো, মন বুলে নিশি যেমন শুনশান, তেখন জানি মুখ বাপ হাঁকুর দেয়। তুই শুনলি? মন বুলে যেমন হইয়া ডাক উঠে, বাপকে শিয়াল তাড়ায় নাকি? চুপ যা চণ্ডী। মলিন্দর ভয় পেত। মাঝে মাঝে কি তারই মনে হতো না চণ্ডী বাইন হয়ে যাচ্ছে? চণ্ডী রাতে চমকে উঠে বটতলায় কাদের কান্না শোনে। হয়তো সমাজ যা বলছে সে কথাই সত্য। মনে হতো এর চেয়ে দেশগ্রাম ছেড়ে শহরে যাওয়া অনেক ভালো। সমাজও চণ্ডীকে ভোলেনি, চণ্ডীর উপরে চোখ রাখছিল। চণ্ডী তা বুঝতে পারত না। এই যা, সমাজ যখন চায় তখন অলক্ষ্যে চোখ রাখে। সমাজের অসাধ্য কাজ নেই। তাই একদিন ঝড় বাদলের রাতে মলিন্দর যখন মদ খেয়ে নেশায় টুপটুপে হয়ে ঘুমোচ্ছে, ওর উঠোনটা মানুষ ভরে গিয়েছিল। ওকে ডেকে তুলেছিল কেতন। চণ্ডীর কীরকম মেশো, বলেছিল, তোর বউ বাইন কিনা দেখে যা। ঘুম ভাঙা চোখে মলিন্দর বোকার মতো দিকে চেয়ে বসে ছিল কিছুক্ষণ। দেখে যা শালা, দেখে যা। ঘরে বাইন পুষিয়ে মোদের ছেলেগুলোকে মারা করাচ্ছিস ততদিন ধরে। মলিন্দর দেখতে গিয়েছিল, দেখেছিল বটতলায় মশাল জ্বলছে, লণ্ঠন। সমাজের বেটা ছেলেরা ভিড় করে চাট বেঁধে আছে, কেউ কথা বলছে না। চণ্ডীরে! মলিন্দরের আর্তচিৎকারে কে শূন্য ছুরি দিয়ে কেটে ফেলেছিল। সবাই স্তব্ধ, সবাই দেখছে এরা কি করে। চণ্ডী দাঁড়িয়েছিল, হাতে একটা দা, পাশে লণ্ঠন, এক পাজা কাটা গাছের ডাল পাশে উঁচু করা। ডাল ঝোপ এনে আমি গর্ত ঢাকছিলাম গো। কেন? তুই উঠে এলি কেন? শিয়ালগুলো চেঁচাতে যে যেমন থেমে গেল, তেমন মুখ মন বলল, ওরা গর্তে যে খাপলাচ্ছে, মরা তুলবে। তু বাইন। গ্রামের লোকেদের মন্ত্রধ্বনি মতো বলল সব হয়ে। কেউ পাওরা দেয় না জি। তু বাইন। মুখ বংশ কাজ, ওরা কি জানবে? তু বাইন। আমি বাইন লই গো। মোর বুকে কচি ছেলা, মুখে বুক দুধে জেটে যায়। বাইন আমি লই। গঙ্গাপুত্র, তুমি বলো না গো, তুমি তো সব জানো। লণ্ঠনের আলোয় বৃষ্টিতে ল্যাপটানো বুক আঁচলটা দেখেছিল মলিন্দর মন্ত্রমুগ্ধের মতো। বুকের ভিতরে ফেটে যাচ্ছিল মলিন্দরের। কে বেরোছিল মলিন্দর? সাপ দেখছে, তু কাছে যাস। আগুনে যে হাত ঢুকাস, এখন যাস না তো। তোদের কত ভালোবাসার বিয়ে,
ভালোবাসার ঘর, তুই গেলে মহা সর্বনাশ হয়ে যাবে। মলিন্দার কাছে গিয়েছিল, রক্ত চোখ দিয়ে চণ্ডীকে ভালো করে দেখতে দেখতে চেঁচিয়ে উঠেছিল জন্তুর মতো, আরে ইয়ার, তু বাইন বটতলায় এসে কারো দুধ দিচ্ছিলি রে? আরে ইয়ে গো গঙ্গাপুত্র, হায় গো। চণ্ডীর ভীষণ ও বুক ফাটা কান্না মাটির মৃত শিশুদের, চণ্ডীর বাবার অশান্ত আত্মাকে, ওর আদিম পুরুষ সেই আদিম ডোমকে অবধি ভয় পাইয়ে দিয়েছিল। মানুষের জগৎ থেকে অমানুষিক অতিলৌকিক লোকে নির্যাসের সময় মানুষের আত্মা বুঝি অমনি করেই কাঁদে, অমনি আকাশ মাটি পাতাল কাঁপিয়ে। কিন্তু মলিন্দ ছুটে ঘরে এসে শ্বশুরের শনি পুজোর ঢোলটা নিয়ে আবার বটতলায় চলে গিয়েছিল। ঢোলে কাঠি দিয়ে গ্রাম কাঁপিয়ে চেঁচিয়ে উঠেছিল, আমি মলিন্দা গঙ্গাপুত্র শহরদ্দেই, আমার বউ বায়ন হয়েছে গো, বায়ন হয়েছে। তারপর ভগীরথ জানতে চাইল, তারপর সমাজ ওকে বেলতলা দিয়ে গেল বাপ, জানলু একলা হতে কি যেমন ডরাতো, সে একেবারেই একলা হয়ে গেল। উই উই শোনো বায়ন গান গায়। অনেক দূর থেকে টিনের কৌটো শব্দ আর এক আশ্চর্য গানের সুর ভেসে এলো। সে গানে শব্দ নেই, কথা নেই বলে মনে হয়, কিন্তু কথা ধীরে ধীরে শোনা গেল। ঘুম এসো রে সোনা, ঘুম এসো রে জাদু। গানটা ভগীরথ জানে। গানটা গেয়ে ওর একরকম মা গৈরবী সৌরভীকে ঘুম পড়ায়। চলো ঘরকে যাই বাপ। মলিন্দর অভিভূত ভগীরথকে নিয়ে ঘরে ফিরে চলল। ভগীরথ বুঝতে পারল বায়নের গানটা ওর ভেতরে ঢুকে গেল, ওর রক্তে মিশে গেল, একটা দুর্বোধ্য বেদনার মতো ওর কানের ভিতরে বাজতে লাগলো। তার কয়েকদিন পর ভগীরথ দুপুরবেলা একলা চলে এলো মজা বিলের পাশে। অনেক দূর থেকে ও টিনের শব্দ শুনে ছুটে ছুটে এসেছে। জলে বায়নের ছায়া, বায়ন ওকে দেখছে না। চোখ নিচু করে জল ভরছে মাটির কলসিতে। তোমার আর কাপড় নেই? বায়ন মুখ ফিরিয়ে আছে। তুমি ভালো কাপড় পরবে? গঙ্গাপুত্র বেটা ঘরে যাক। আমি এখন স্কুলে পড়ি, আমি ভালো ছেলে। মুখ সঙ্গে কথা বলে না রে, আমি বায়ন, আমি ছেয়াকে বলছি। মুখ ছোঁয়াতে পাপ আছে ই কথা গঙ্গাপুত্র বেটা জানে না? আমার ভয় নাই, ঘরে যাক, এখন তেতপ্পর তাত, ইকালে দুধের ছেলা বাইরে ঘুরে না। তুমি একলা থাকতে ভয় পাও? একলা না রে মুখ, কোনো ভয় নাই, একলা থাকতে বায়ন ডরে। তবে তুমি কাঁদো কেন? কে বলে? আমি শুনেছি, গঙ্গাপুত্র বেটা শুনেছে আমি কাঁদি। জলের লাল ছায়াটা কাঁপছে, বায়নের চোখে জল। বায়নের চোখ মুছল, বলল, ঘরে যে গঙ্গাপুত্রের বেটা যেন কিরে কারে বায়নের ধারে কোনোদিন আসবে না, নয়তো আমি গঙ্গাপুত্রকে বলে দেব। ভাগীরথ দেখতে পেল আল ধরে বায়ন চলে যাচ্ছে, চুলের গোছা উড়ে উড়ে পড়ছে, কাপড়ের আঁচল লাল। অনেকক্ষণ বসে রইল ভগীরথ, বিলের জল স্থির হওয়া অবধি বসে রইল, কিন্তু আর কেউ গান গাইছে না। ঘুম এসো সোনা, ঘুম এসো রে জাদু। ঘরে গিয়ে বায়নও অনেকক্ষণ বসে রইল, বসে বসে আকাশ পাতাল ভাবতে থাকলো। ভেবে ভেবে শেষে উঠে অনেকক্ষণ বাদে একটা ভাঙা আরশি টেনে বের করলো। চেহারার কিছু নাই, অস্ফুট বলল বায়ন। চুলগুলো একবার আঁচড়াতে চেষ্টা করলো, ভীষণ জট। টোকাটা কাপড়ের কথা বলল কেন? ওর তো কিছু মনে থাকার কথা নয়, ফর্সা কাপড়, ভালো চেহারার কথা। ভুরু কুচকে কিছুক্ষণ ধরে ভাবল বায়ন। অনেকদিনই ও মানুষের মতো গুছিয়ে কিছু ভাবতে পারে না, ভাববার কিছু নেই ওর, শুধু গাছের পাতার শব্দ, বাতাসের ডাক, রেলের আওয়াজ নিয়ে কত কথা আর ভাবা যায়। কিন্তু আজ ওর মনে হলো টোকাটার সর্বনাশ হয়ে যাবে। হঠাৎ মানুষের বউয়ের মতো অবিচক মলিন্দরের উপর রাগ হলো। টোকাটাকে সামনে রাখার কার কাজ? বায়নের নজর থেকে আড়াল করা কার দায়িত্ব? উঠে লণ্ঠন জেলে ও হনহন করে রেল লাইন ধরে ধরে এগোতে লাগলো। লাইন ধরে এগিয়ে গেলে ওই দূরের গুমটি ঘর, লেভেল ক্রসিং, ওখানে দিয়ে আসে মলিন্দর। এসে আলপথ ধরে ঘরে যায়। লাইন ধরে যেতে ও লোকগুলোকে দেখতে পেল।
লোকগুলো লাইন থেকে কি সরাচ্ছে, না লাইনের উপরে বাঁশ গাদা করছে এনে এনে। আজ বুধবার রাতের 5 আপ লালগোলার মেল ব্যাগ আসবে, অনেক টাকা, অনেক দিন ধরে ওরা এই কাজে তৈরি হচ্ছে। তোরা কে? বাইন লণ্ঠন তুলল, নিজের মুখের পাশে দোলাল, মুখ তুলছে, ভয়ে সাদা, চোখ বিস্ফারিত। ওর সমাজের মানুষের এত ভয় পেতে বাইন কোনো দিন দেখেনি। বাইন, তোরা বাঁশ গাড়ি দিচ্ছিস, তোরা গাড়ি মারবি, আবার পালিয়ে যাচ্ছিস? হাঁ, মোর ডরে। এই বাঁশ ফেলা আগে, সর্বনাশ হবে। ওরা বাঁশ আনতে পারে, সর্বনাশ ঘটাতে পারে, ওরা বাঁশ নামাতে পারে না লাইন থেকে, সর্বনাশ ঠেকাতে পারে না। সমাজ চিরকাল এই করে, সমাজের এই কাজ। ওদেরই একজন একদিন ঢোল শহরত দিয়ে ওকে বায়ন করে দিয়েছিল। বাতাসে বৃষ্টির ঝাপট, চণ্ডী লণ্ঠনটা হাতে নিল। অসহায় চণ্ডী। ও যদি বায়ন হয় তো ওর পোষা অন্ধকারের দানবগুলো এসে এই ট্রেনটাকে থামিয়ে দিচ্ছে না কেন? সমাজ তো এই পারে, শুধু এইটুকু। কি অসহায় চণ্ডী! চণ্ডী এখন কি করে? লণ্ঠন হাতে চণ্ডী লাইন ধরে ছুটতে লাগলো, এক হাত তুলে মানা করতে লাগলো, এসো না, আর এসো না গো, এখানে পাহাড় প্রমাণ বাঁশ গাড়া। ট্রেন দুরন্ত ছেলের মতো কোনো বাধা না মেনে একেবারে চণ্ডীর উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রাণ দিয়ে ট্রেনটাকে দুর্ঘটনা থেকে বাঁচাবার জন্য চণ্ডীর নাম অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, বুঝিবা সরকারের ঘরেও। লাশঘর থেকে ওরা যখন চণ্ডীকে নিয়ে চলে গেল, তখন তারকাবাবু মলিন্দরের গ্রামে এলেন, সঙ্গে বিডিও। রেল কোম্পানি চণ্ডী গঙ্গাদাসীকে মেডেল দিবে মলিন্দর। তো তোদের বৃত্তান্ত তো আমি জানি। বললাম, ওর কেউ নেই, তবু মোকাবিলা করে দেওয়া দরকার, তাই ইনি এসেছেন। সাহসের কাজ, খুব সাহসের কাজ করেছে, সবাই ভালো বলছে মহকুমার। তোমার পরিবার? সবাই চুপ করে। সমাজের লোকগুলো ওর দিকে চাইল, ঘাড় গলা চুলকে মাটির দিকে চেয়ে কেউ বলল, আগে আমাদের জ্ঞাতি। ভগীরথ অবাক হয়ে গেল, সকলের মুখের দিকে চাইতে লাগলো। চণ্ডীকে ওরা জ্ঞাতি বলল? চণ্ডীকে ওরা স্বীকার করে নিচ্ছে? তোমাদের সকলের হাতে ওর মেডেল দেবে না সরকার? আজ্ঞা আমাকে দেন। ভগীরথ এগিয়ে এলো। তুমি কে? উনি আমার মা। বটে, তোমার নাম কি? কি করিস? বিজয় লিখতে লাগলো। ভগীরথ চোখ দিয়ে জল পড়তে লাগলো। ভগীরথ গলা ছেড়ে বলল, আগে আমার নাম ভগীরথ গঙ্গাপুত্র। বাপ পূজ্য মলিন্দর গঙ্গাপুত্র, নিবাস ডোমপাড়া, মা ঈশ্বরচণ্ডী গঙ্গাদাসী। ভগীরথ বংশ পরিচয় দিতে লাগলো। তো এখানে বায়েন এই গল্পটা শেষ হলো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরে অন্য কোনো গল্প বা আলোচনা নিয়ে আমি আবার আসবো, আপনারা সঙ্গে থাকবেন। ভালো লাগলে গল্পটা লাইক করবেন ভিডিওটা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।